প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় চোখের অ্যালার্জি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সৈয়দ জাহাঙ্গীর কবির 1975 সালের মার্চ মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিও ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হসপিটালে গ্লুকোমা বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। তিনি ডিরেক্টর, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ শাখা, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। চোখের অ্যালার্জি, একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে চোখের অ্যালার্জি বলতে আসলে কি বোঝায়? পেশেন্ট যখন চোখের এক্সটার্নাল কিছু এক্সপোজ হয়ে যায় তখন সেক্ষেত্রে চোখে কিছু সিমটম দেখা যায়, লাইক ডাস্ট পার্টিকেল, হ্যাঁ, আমাদের বাতাসে ধুলাবালি থাকে, পোলেন ডাস্ট, হ্যাঁ, এগুলো হলে যখন চোখে গেলে তখন চোখের এক ধরনের রিয়াকশন হয়। অথবা আমি যখন কোনো কিছু খাবার, সিলেক্টিভ কিছু খাবার আছে, অনেকের এটা হয়, যেমন আমাদের দেশে খুব কমন ইলিশ মাছ, গরু মাংস, পুঁই শাক, হ্যাঁ, অনেকে মিষ্টি কুমড়া, এগুলোতে হয় অনেক সময়, গরু মাংস, বিফটা। তারপরে হচ্ছে সিজনাল কিছু ভেরিয়েশন আছে, দেখা যায় যে ঠান্ডা গরম একটা ওয়েদার যখন চেঞ্জ হতে থাকে তখন এই চোখের এই কিছু প্রবলেম দেখা দেয়, চোখের এই অ্যালার্জিটা এপিয়ার করে। চোখের অ্যালার্জির কি কি কারণে হয়ে থাকে? মোস্ট কমনলি বিশেষ করে বড়দের বেলায় দেখা যায় যে ধুলাবালিতে এক্সপোজ হলে, তারপরে কিছু খাবার থাকে, সেই সিলেক্টিভ ওই যে ইলিশ মাছ, পুঁই শাক, গরু মাংস, হ্যাঁ, এরকম মিষ্টি কুমড়া এই জাতীয় কিছু খাবার খেলে অনেকের এই চোখের এই প্রবলেমগুলো হয়। তারপরে হচ্ছে দেখা যায় যে সিজন চেঞ্জের সময়, হ্যাঁ, ঠান্ডা গরম বা গরম ঠান্ডা, এই যখন পেশেন্ট যখন এক্সপোজ হতে থাকে তখন চোখের এই প্রবলেমগুলো দেখা দেয়। এবং আর মহিলাদের ক্ষেত্রে কিছু দেখা যায় যে চোখে কিছু তারা কসমেটিক ইউজ করে, মাস্কারা, তারপরে কাজল, হ্যাঁ, এইসব ক্ষেত্রে ইউজ করলে অনেকের চোখের অ্যালার্জি দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে আসলে আমরা এটা অনেক ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় এটা ফ্যামিলি হিস্ট্রি থাকে বাচ্চাদের। আর হচ্ছে ভিকেসি একটা সমস্যা আছে, ভার্নার কেরাটোকনজেক্টিভাইটিস, এই রোগটা, এটা বাচ্চারা খুব কমনলি দেখা যায়, তারা এটা ফ্যামিলি থেকে নিয়ে আসে। এবং দেখা যায় তার ডাস্ট পার্টিকেল, তারপরে দেখা যায় যে গ্রামের ক্ষেত্রে বাচ্চাদের অনেক সময় পুকুরে তারা গোসল করে, পুকুরের মধ্যে পানিতে ময়লা থাকে, তারপরে ওরা একটু আউটডোর অ্যাক্টিভিটি বেশি থাকে, ধুলাবালিতে এক্সপোজ হলে তখন বাচ্চাদের এই চোখের অ্যালার্জিটা বেশি হয়। চোখে অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে, কি কি লক্ষণ উপসর্গ দেখে আসলে যারা রোগী তারা আসলে বুঝতে পারবেন? চোখের হচ্ছে প্রথম তো বড়দের ক্ষেত্রে সেটা হচ্ছে চোখ অনেক সময় দেখা যায় যে চোখ খুব চুলকাতে থাকে, চোখের পাতা চুলকায়, চোখের যে সাদা অংশ থাকে সেটা দেখা যায় চুলকায়, লাল হয়ে যায়, ফুলে যায়। তারপরে হচ্ছে চোখে পানি পড়া, অনেক ক্ষেত্রে দেখা যায় চোখের দৃষ্টিশক্তি কিছুটা কম, পেশেন্ট কমপ্লেন করে আমি কম দেখতে পাচ্ছি। তো এই সমস্যাগুলো বড়দের বেলায় দেখা যায়। আর ছোটদের বেলায় দেখা যায় চোখের পাতা ফুলে থাকে, চোখ একদম খুব সিভিয়ার, চোখ লাল হয়ে থাকে, চোখে ওই যে মিকয়েড ডিসচার্জ যেটা, ওটা পানি পড়তে থাকে, আঠালো জাতীয় পানি তার চোখ থেকে পড়তে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় খুব বেশি পড়লে চোখের দৃষ্টিশক্তি কিছুটা কম থাকে। চোখে অ্যালার্জিজনিত সমস্যা হলে অনেকেই মনে করে থাকেন যে এটি আসলে কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? বেশিরভাগ ক্ষেত্রে আসলে চোখের অ্যালার্জি যখন হয় সেক্ষেত্রে আসলে এটা সেলফ লিমিটিং বলতে কোনো কথা নেই যে এটা অটোমেটিক ভালো হয়ে যাবে, যে আমি এই এক্সপোজ এনভায়রনমেন্ট বা ডাস্ট পার্টিকেলের এক্সপোজ হলাম আর এটা এমনি ভালো। যখন অ্যালার্জি হতে থাকে এটা না, এটা আস্তে আস্তে এটা বাড়তে থাকে, সিভিয়ার ফর্ম হয়ে যায়। তাই বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি চোখের অ্যালার্জি যখন সমস্যা দেখা দেয় চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এবং সেক্ষেত্রে তখন ডাক্তার এই চোখের এই প্রবলেমগুলো দেখে সমস্যাগুলো চিহ্নিত করে তখন সে প্রেসক্রাইব করে ওষুধ দিলে সে ভালো হয়ে যায়। কী কী পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে? আমরা তো আসলে চোখের ডাক্তাররা যখন আমাদের কাছে চলে আসে একটা রুগী চেম্বারে, তখন প্রথমেই আমরা পেশেন্টটার
প্রবলেমগুলো জিজ্ঞেস করি, তার একটা হিস্ট্রি নিই যে এটা আসলে কী হয়েছে। তো পেশেন্টই অনেক ক্ষেত্রে বলে যে দেখা যায় যে আমার বাচ্চাটা পুকুরে গোসল করতেছে, উঠার পরে তার এই প্রবলেমটা দেখা দিচ্ছে। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি একটু আগে গরু মাংস দিয়ে ভাত খেয়ে আসি, হ্যাঁ, তারপর এই জাতীয় খাবারগুলো হয়েছে বা ইলিশ মাছ খেয়েছি, তখন দেখা যায় এটা খাওয়ার পর আস্তে আস্তে চুলকানি শুরু হয়ে যায়, দেখা যায় চোখ চুলকাচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এইসব প্রবলেমগুলো সে নিয়ে আসে। এবং আমরা মূলত আসলে টেস্ট আছে, রক্তের টেস্ট, এটা করে এটা আইজিজি, এটা দেখা যায় অনেক ক্ষেত্রে বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে একটা স্পেশাল মানে চোখ পরীক্ষা করার জন্য একটা মাইক্রোস্কোপ থাকে, এটা আমরা স্লিট ল্যাম্প বাই মাইক্রোস্কোপ বলি। আমরা এই মেশিনটার সাহায্যেই চোখটা পরীক্ষা করে এবং এটার ম্যাগনিফাই করে আমরা দেখি যে চোখের যে প্রবলেমগুলো কী, হিস্ট্রি প্লাস চোখের যে সাইন সিমটম, এটা দিয়ে আমরা মূলত চোখের অ্যালার্জি ডায়াগনোস করতে পারি। ডায়াগনোসিস হওয়ার পর কাউন্সেলিংটি কীভাবে করেন? অ্যাট ফার্স্ট আমরা যখন বুঝতে পারি যে এটা অকুলার অ্যালার্জি মানে চোখের অ্যালার্জি, তখন প্রথমেই আমরা তাকে বলি যে অ্যাভয়েডেন্স অফ দ্য ফুড অর ডাস্ট পার্টিকেল অর এনভায়রনমেন্ট, এই জিনিসগুলো তাকে অ্যাভয়েড করতে বলি যে হ্যাঁ তুমি ইলিশ মাছে তোমার এটা বাড়ছে, তুমি ইলিশ মাছটা খেও না, কম খেও, গরু মাংস হলে গরু মাংস কম খেও। বা আমরা বলি যখন তোমার বাচ্চাটাকে তুমি ধুলাবালিতে কম এক্সপোজ হতে দেবা, আউটডোর অ্যাক্টিভিটিসটা একটু কম্পারেটিভলি কম করবা। তাই এই জিনিসটাকে আমরা প্রথমে তাকে অ্যাভয়েড করতে বলি। আর সেকেন্ড হচ্ছে তার যে চোখের প্রবলেমগুলো দেখা যায়, সাপোজ চোখে পানি পড়া, চোখ লাল হওয়া, চোখ ফুলে যাওয়া, হ্যাঁ, চোখের পাতা ফুলে যাওয়া, তখন এই রিলেটেড আমরা তাকে কিছু ড্রপস এবং কিছু মুখে খাওয়ার ওষুধ প্রেসক্রাইব করে দিই। সে তারপর রোগীটা ইনশাল্লাহ ভালো হয়ে নিশ্চয়ই চিকিৎসা পদ্ধতি নিয়ে আরও বিস্তারিত জানবো। তবে অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে চোখে আসলে চুলকানির সমস্যা কিংবা অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে, চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, পরবর্তী সময় আসলে কী কী জটিলতার সম্মুখীন তারা হতে পারেন? আসলে যখন সে যদি এই প্রবলেমগুলো তো আসলে একটা পর্যায়ে সিভিয়ার প্রবলেম হয়ে যায়, তখন দেখা যায় যে অনেক চোখে পানি ফুলে লাল হয়ে গেছে, পানি পড়তেছে, হ্যাঁ, চোখ পাতা এত ফুলে গেছে যে দেখা যায় সে তাকাতে পারতেছে না। তার সব ক্ষেত্রে দেখা যায় তার স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা খুব ব্যাহত হয়ে যায়। হ্যাঁ, তখন আলটিমেটলি আস্তে আস্তে এটা কমপ্লিকেশনের দিকে অ্যারাইজ করতে থাকে এবং দৃষ্টিশক্তিও কমতে থাকে। হ্যাঁ, আলটিমেটলি তো তাকে হসপিটালাইজ বা চোখের চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে। চোখের অ্যালার্জির সাথে পারিবারিক ইতিহাস কিভাবে আসলে সম্পৃক্ত? এটা আসলে এটা একটা ফ্যামিলি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের কাছে যখন পেশেন্টগুলো আসে, তা দেখা যায় মোস্ট কমনলি এটা একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। দেখা যায় তার বাবা মা, হ্যাঁ, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে তার ভাই বোনের থাকে। এবং অ্যাটোপিক অ্যালার্জি বলে একটা কথা আছে, এটা জেনেটিক্যালি প্রিডিসপোজ, দ্যাট মিনস তার জেনেটিক্সের একটা সম্পর্ক থাকে। এই ক্ষেত্রে দেখা যায় যে তার ফ্যামিলি হিস্ট্রি যখন থাকে তখন তাদেরও এই অ্যালার্জিটা হয়। চিকিৎসা পদ্ধতি আসলে কি রয়েছে চোখের অ্যালার্জির ক্ষেত্রে? প্রথমে আমাদের যেটা তাকে কাউন্সেলিং করতে হবে যে তুমি এই জিনিসটার কারণে তোমার অ্যালার্জি হচ্ছে, তখন সেই জিনিসটা আমরা তাকে অ্যাভয়েড করতে বলি। তারপরে সাইন সিমটম অনুযায়ী তার চোখে যদি লাল থাকে, চোখ ফুলে যায়, পাতা হয়, তখন সেক্ষেত্রে আমরা কিছু চিকিৎসা ইউজ করি, ড্রপ ইউজ করি, অকুলার ড্রপস, যেগুলো সাপোজ হচ্ছে মার্সেল স্টেবিলাইজার থাকে আমাদের হাতে, তারপর এন্টিস্টামিন, এই ক্ষেত্রে মার্সেল স্টেবিলাইজার এন্টিস্টামিন কম্বিনেশনও থাকে, এবং অনেক ক্ষেত্রে আমরা সিস্টেমিক এন্টিস্টামিনও আমরা ইউজ করি। এই ক্ষেত্রে বারবার আসলে ওষুধ গ্রহণের পরেও আবারও আসলে চোখের অ্যালার্জির সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, এটা তো আসলে এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জেনেটিক্যালি প্রিডিসপোজ। সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন আমি আবার রিপিটেড ওই জিনিসটার প্রতি এক্সপোজ হচ্ছি, সাপোজ আমি আবার ইলিশ মাছ খেলাম, গরু মাংস খেলাম, হ্যাঁ, অথবা আমি একটা ডাস্টি এনভায়রনমেন্টে এক্সপোজ হলাম, সেই ক্ষেত্রে দেখা যায় আবার এটা হয়। এবং এটা আসলে এই জিনিসটা অ্যাভয়েড করতে হয়। এটা হচ্ছে এটাই মেইন আর কি, জিনিসটা যতটুকু পারা যায় অ্যাভয়েড করলে এটা অনেকটা কম হয়। চোখের অ্যালার্জি চিকিৎসা পদ্ধতি আপনার কাছ থেকে আমরা শুনছিলাম, পরবর্তী সময় আসলে কি করণীয়? চোখের অ্যালার্জি যখন আমরা পেশেন্টগুলো দেখা যায় যে আসলে একদম পুরোপুরি ভালো হয় না, এটা আমাকে পেশেন্টকে বলে দিতে হবে। পেশেন্টরা দেখা যায় অনেক সময় রেস্টলেস হয়ে যায় যে, এবং ডাক্তার দেখা যায় ডাক্তার চেঞ্জ করতেছে, সে চেম্বার টু চেম্বার ঘুরতেছে যে আমি তো এই রোগটা ভালো হচ্ছি না, এটা আমি কখনো ভালো হবে না। সেক্ষেত্রে সে খুব হতাশাজনক একটা কন্ডিশনে পড়ে যায়। তাকে এটা প্রথমে প্রপারলি কাউন্সিল করে দিতে হবে যে তোমার এই রোগটা যত কম পারা যায় এক্সপোজ হতে, যে তুমি এটা খেলে এটা হচ্ছে, এই এনভায়রনমেন্টে গেলে তোমার এই সমস্যাটা হচ্ছে, তোমার একটা ফ্যামিলি হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আছে, তা সো তুমি এই জিনিসটা যতটুকু পারা যায় অ্যাভয়েড করবা, তা সেক্ষেত্রে তার এটা কম হবে। কিন্তু একদম পুরোপুরি কিন্তু এটা ভালো হয় না। হ্যাঁ, এটা তাকে প্রপারলি কাউন্সিলিং করে দিতে হবে, নাহলে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন জেগে যায় যে আমি এটা কেন ভালো হচ্ছি না। এটা একটা ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে যখন তার অ্যাটাকটা হবে, আমি মনে করি এটা সে নিজে নিজের চিকিৎসা না করে, যে আমি আগে ওষুধ দিচ্ছে ওগুলো খেয়ে আমি আবার এটা, দেখা যায় বেশিরভাগ পেশেন্ট ফার্মেসিতে যায়,
যে দেখা যায় তারা এই অকুলার অ্যালার্জি, এই অ্যালার্জির প্রথম ড্রপ বা প্রথম ওষুধটা তারা স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে দেয়, এবং এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা ব্যাপার। রোগী ঠিকই ভালো হচ্ছে, দেখা যায় স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করলে চোখের প্রেশার বেড়ে যায়। আলটিমেটলি একটা পেশেন্ট যখন তার এই প্রবলেমগুলো অ্যারাইজ করছে, তখন সে কী করে, নিজে থেকে ফার্মেসি থেকে বারবার স্টেরয়েড জাতীয় ওষুধ কিনে ইউজ করতে থাকে, চোখের প্রেশার বেড়ে যায়, এবং এটা আলটিমেটলি অন্ধত্ব ব্লাইন্ডনেস চলে আসে পেশেন্টের। তো এই জিনিসটা পেশেন্টকে কনসাস করে দিতে হবে যে তুমি নিজে থেকে এই ফার্মেসি থেকে ওষুধ না কিনে তুমি ডাক্তারের শরণাপন্ন অথবা কোনো হসপিটালে ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করে সে যা প্রেসক্রাইব করে সেই ওষুধগুলো তুমি ইউজ করবা, এটা তাকে বলে দিতে হবে প্রপারলি। শিশুদের চোখের অ্যালার্জি, বড়দের ক্ষেত্রে চোখের অ্যালার্জি এবং সারা দেহের যে অ্যালার্জি, সাধারণত যেটি চুলকানি নামে অনেকে বলে থাকে, এই বিষয়গুলোর সাথে আসলে মিল এবং অমিলের কি কি জায়গা রয়েছে? দেখতে পাই যে বড়দের অ্যালার্জিটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয় কি খাওয়া দাওয়া থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি ইলিশ মাছ, গরু মাংস, তারপর পুঁইশাকের বিভিন্ন রকম খাবার অ্যালার্জি থেকে বড়দের এটা মোস্ট কমনলি হয়, এবং তাদের সিমটম থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে দেখি যে মাল্টি মডারেট ফর্মে থাকে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা খেলে এই প্রবলেমটা হচ্ছে, দেখা যায় কোরবানি হচ্ছে, কোরবানিতে গরু মাংস সবাই খায়, এরপর পরে এই অকুলার অ্যালার্জি পেশেন্টগুলো আমাদের কাছে এপিআর করে, এবং মোস্ট কমনলি অ্যাডাল্ট পেশেন্টগুলো। বাচ্চাদের তো আসলে খাওয়া দাওয়ার একটা সিলেক্টিভ খাবার খায় তারা। ছোটোদের অ্যালার্জি যেটা হয়, অকুলার অ্যালার্জি খুব সিভিয়ার ফর্মে আমরা পাই আমাদের চেম্বারে। হ্যাঁ, দেখা যায় যে তার এই যে ভার্নাল ক্যারোটোকনজেক্টিভাইটিস মোস্ট কমনলি বাচ্চাদের হয় একেবারে ছোট বয়স থেকে, ছোট বয়সে, সাধারণত 6 মাস থেকে 5 বছর পর্যন্ত এগুলো খুব কমন থাকে। তারপরে আরও বড় বাচ্চাদেরও থাকে। সেক্ষেত্রে দেখা যায় চোখ খুব ফোলা থাকে, চোখ লাল, চোখের দৃষ্টিশক্তি খুব মানে দেখা যায় অনেক ক্ষেত্রে কমে যায়। এই প্রবলেমগুলো খুব বেশি নিয়ে আমাদের কাছে আসে, এবং দেখা যায় যে বিশেষ করে মফস্বলের বাচ্চাদের, যারা গ্রামে থাকে, বাচ্চাগুলো দেখা যায় পুকুরে তারা গোসল করে, এবং তাদের আউটডোর অ্যাক্টিভিটিস অনেক বেশি থাকে, মাঠে তারা খেলতে যায়, ধুলাবালি খুব বেশি এক্সপোজ হয়। সে দেখা যায় যে এদের অকুলার অ্যালার্জি সাইন সিমটমগুলো খুব সিভিয়ার ফর্মে থাকে। হ্যাঁ, এইসব বাচ্চাদের আসলে খুব প্রপার কেয়ার এবং সাথে সাথে তাদের হসপিটাল বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এই ক্ষেত্রে। আর হোল অ্যালার্জি স্কিন বডিতে যেটা, সেটা আসলে দেখা যায় যে আমরা মোস্ট কমনলি কোনো একটা ডাস্টি এনভায়রনমেন্ট এক্সপোজ হলো, হ্যাঁ, তারপরে দেখা যায় কোনো একটা ওষুধ, কোনো ড্রাগস খেলে, হ্যাঁ, দেখা যায় খুব সিভিয়ার রিয়াকশন হয় বাচ্চাদের, বড়দের ক্ষেত্রে এটা বিষয় বাচ্চাদেরও হয় অনেক সময়। হ্যাঁ, দেখা যায় যে বিভিন্ন রকম ডাস্টি এনভায়রনমেন্ট, পোলেন, ডায়েটস, এগুলো যখন তারা সারা শরীরে লাগে তখন একদম ফুলে যায়। তা এই জিনিসগুলো একটু ডার্মাটাইটিস বলে যেটা, তা এগুলো খুব কশাসলি এগুলো ট্রিট করা উচিত। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই যে এক্সপোজের কারণে তার দেখা যায় যে এই স্কিন থেকে অনেক সময় রেসপিরেটরি ডিস্ট্রেসের দিকে চলে যায়। তাই এই পেশেন্টগুলোকে সবসময় একটু প্রপারলি কেয়ার করা উচিত এবং খুব ইমিডিয়েট হসপিটালাইজেশন হওয়া উচিত আমি মনে করি। আমরা অনেক সময় দেখি যে শিশুরা অনেক সময় দেখা যাচ্ছে চোখ বারবার চুলকাচ্ছে, যাদের আসলে অ্যালার্জিজনিত সমস্যা হচ্ছে, পরবর্তীতে আসলে চোখের কোনো ক্ষতি হতে পারে কিনা? চোখের এই যে বারবার অ্যালার্জির কারণে যেটা চোখ সারাক্ষণ রাবিং করতে থাকে, রাবিং করলে হয় কি চোখের যে মনিটা আসলে এই যে ট্রান্সপারেন্ট যেটা আমরা কর্নিয়া, সেটা দিয়ে তো আমরা দেখতে পাই, সে এইসব ক্ষেত্রে হয় কি সে বারবার রাবিং করতে করতে চোখের কর্নিয়াতে দেখা যায় এস্টিগমেটিজম বলি আমরা একটা টার্ম বলি, চোখের মনিটা আঁকাবাঁকা হয়ে যায়, এবং ক্যারোটোকোনাস একটা সমস্যা আছে, চোখের মনিটা এরকম সামনের দিকে কনিক্যাল শেপ আকার ধারণ করে। যখন এটা হতে থাকে তখন তার চোখের দৃষ্টিশক্তি খুবই কমে যায়, এবং এটা খুবই একটা জটিল প্রক্রিয়া, আমাদের চিকিৎসা করতে হয়, এবং এটা খুব একটা বাজে টাইপের একটা কমপ্লিকেশন রেস করে। চোখের অ্যালার্জির এই বিষয়গুলো নিয়ে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চোখের অ্যালার্জি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। চোখ ভালো রাখতে খাবারের ভূমিকা। চোখের দৃষ্টিশক্তি বা চোখটাকে সুন্দর রাখতে বা যে কোনো রোগ মুক্ত থাকতে আমাদের প্রতিদিন কিছু কিছু নিয়ম করে খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষকে প্রতিদিন সুষম খাবার তার ডায়েটে থাকতে হবে, মানে খাদ্যের 6টি গ্রুপ তার খাদ্যে বিদ্যমান থাকতে হবে। পাশাপাশি চোখের জন্য স্পেশালি যে খাবারগুলো আমরা বলে থাকি যে পুষ্টিকর এবং ভালো, সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি, এবং এছাড়াও ওমেগা 3, ওমেগা 6, পাশাপাশি লুটেইন এবং গামা লিনোলেনিক অ্যাসিড। আমরা যে খাবারের মধ্যে পাচ্ছি এই পুষ্টিগুলো, সেগুলোই মূলত আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে বা চোখটাকে ভালো রাখতে কিন্তু সাহায্য করছে। প্রথমে আসি ভিটামিন এ। ভিটামিন এ আসলে একটি স্ট্রং আমাদের ভিটামিন, যেটা কিন্তু আমাদের বডিতে অনেকগুলো উপকার বয়ে নিয়ে আসে, পাশাপাশি চোখের জন্য বিশেষ উপকারী।
মূলত আমরা ভিটামিন এটা পেয়ে থাকি হলুদ এবং লাল জাতীয় যে সবজি এবং ফলগুলো আমরা পাচ্ছি, যেমন মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, এছাড়াও ফলের মধ্যে রয়েছে কলা, আম। এই জাতীয় খাবারে কিন্তু আমাদের মোটামুটি ভিটামিন এ পাওয়া যায়, পাশাপাশি বিটা ক্যারোটিন আমরা পাচ্ছি। এছাড়াও কিন্তু কিছু কিছু মাছ এবং সবজির মধ্যে কিন্তু আমরা ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন এর পাশাপাশি কিন্তু আমরা যেগুলোর নাম বলেছি ভিটামিন সি এবং ভিটামিন ই, এগুলোর উৎস হলো গাঢ় সবুজ শাকসবজি থেকে আমরা ভিটামিন সি পাচ্ছি। আমাদের টক জাতীয় যে ফলগুলো রয়েছে, আমলকি, পেয়ারা, জাম্বুরা, আমড়া, এই জাতীয় ফল থেকেও কিন্তু আমরা অনেক বেশি ভিটামিন সি পেয়ে থাকি। এবং ভিটামিন ই এর আমরা কিন্তু সোর্স আমরা জানি যে কোনো ধরনের তেল জাতীয় খাবার থেকে, যেমন আমরা ফ্লাক্সিড অয়েল, সয়াবিন অয়েল বা আমাদের যে কোনো ধরনের যে অয়েলগুলো আমরা ব্যবহার করে থাকি খাবারে, সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন ইটা পেয়ে থাকি। পাশাপাশি বাদামও কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি। এছাড়াও কিন্তু আমরা যেটা বলছি ওমেগা 3, ওমেগা 6, এটাও কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখটাকে সুন্দর রোগমুক্ত রাখতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত সামুদ্রিক মাছ, আপনার অলিভ অয়েল, ফ্ল্যাক্সিড, এই জাতীয় খাবারে এবং এছাড়াও কিন্তু বাদামের মধ্যেও কিন্তু আমরা ওমেগা 3 এবং ওমেগা 6টা পেয়ে থাকি। এগুলো আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। মোট কথা, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে গেলে আমাদের কিছু কিছু খাবার স্পেসিফিক, যেমন প্রতিদিন হলুদ এবং লাল যে সবজি এবং ফলগুলো রয়েছে, এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। আমাদের বাদামটা প্রতিদিন গ্রহণ করতে হবে। খাবারে যে তেলটা ব্যবহার করছি, সেই তেলটি আমাদের ফর্টিফাইড কিনা, ভিটামিন এ ই যুক্ত কিনা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের সিড রয়েছে, এবং ফ্ল্যাক্স সিড, তারপরে আপনার চিয়া সিড, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখা বা চোখটাকে ভালো রাখার জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি। তাহলে দেখা যাবে আমাদের চোখটা সুন্দর থাকবে এবং নীরব থাকবে। চোখকে সুস্থ রাখবার জন্য কি কি করণীয়? বিভিন্ন বয়সে বিভিন্ন রকম মেজারমেন্ট আমরা পেশেন্টকে অ্যাডভাইস করতে থাকি। বিশেষ করে বাচ্চাদের বেলায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার, মিষ্টি কুমড়া, পুঁই শাক, তারপর ছোট মলা মাছ, ভিটামিন এ সেটা ইনশিওর করতে হয়। এখন তো ডিজিটাল যুগে ডিভাইসের প্রতি বাচ্চাদের খুব ফ্যাসিনেশন থাকে, স্মার্টফোন, ট্যাব, তো এগুলো যতটুকু কম পারা যায়, একদম লিমিটেড, 2 থেকে 5 বছর বাচ্চাদের আমরা বলি যে ডেইলি 1 ঘন্টা, এর বেশি যাতে সে না দেখে, ইউজ না করে। তো এই জিনিসগুলো একটু প্রপারলি কেয়ার করতে হয় বাচ্চাদের বেলায়। আর বড়দের বেলায় চোখের অ্যালার্জি, তারপরে ওভার অ্যাক্টিভিটিসের কারণে ডিভাইসের প্রতি, তারপরে তার দেখা যায় যে অনেক সময় তার চশমার পাওয়ার দরকার হতে পারে, বিভিন্ন রকম এইগুলো জিনিসগুলো তাকে নোটিফাই করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মহিলাদের ক্ষেত্রে যেটা বলি, অনেক সময় তারা সাজগোজ করে বিভিন্ন রকম মাস্কারা, তারপরে এই চোখের এরকম ইউজ করতে থাকে। তো এগুলো একটু ভালো মানের ব্র্যান্ডের, এগুলো আসলে আমাদের দেশে তো সোশিও ইকোনমিক কন্ডিশন সবসময় পারমিট করে না। তারপরেও যাতে বাজারে আজে বাজে জিনিস যেগুলো আমরা চোখে যাতে না দেয়, ইউজ করার যাতে না ইউজ করে ভালো। আর যদি করতে একটু ভালো মানের ব্র্যান্ডের জিনিসগুলো তারা চোখে যাতে ইউজ করে, এই ক্ষেত্রে দেখা যায় চোখের যে অ্যালার্জি, চোখের যে প্রবলেমগুলো থেকে সে সেভ করতে পারে চোখটাকে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চোখের অ্যালার্জি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সিস্টিক ফাইব্রোসিস হলো বাচ্চাদের একটা জন্মগত ত্রুটি, একটা জেনেটিক ডিজিজ। আমাদের মানবদেহের কার্যক্রমগুলা পরিচালনার জন্য, সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য যে মানবদেহের 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে 7 নম্বর যে ক্রোমোজোম, তার মধ্যে যদি কোনো কারণে জন্মগতভাবে কোনো ত্রুটি হয়, ত্রুটিপূর্ণ কোনো মিউটেশন বলে কোনো ত্রুটি হয়, সেই থেকে এই রোগটা, সিস্টিক ফাইব্রোসিস নামক এই রোগটা তাদের হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।